হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি। তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা রিয়াকশন কি বলে নতুন নতুন ভিডিও তোমরা নোটিফিকেশন আকারে পেতে পারো। হ্যাঁ, তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও। অ্যান্ড আজকের ভিডিওর টপিকটি হলো বিপি নুর নাকি আর রাজনীতি করবে না এমনটি বলেছে তার স্ত্রী। হ্যাঁ, তার স্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছে, তো সেটি আমরা আজকে রিয়েক্ট করব। আর এই ভিডিওটি নেওয়া হয়েছে এটিএন বাংলা নিউজ চ্যানেল থেকে। তো এই ভিডিওর ফুল ক্রেডিট হলো এটিএন বাংলা নিউজ চ্যানেল। তো আর এই ভিডিওর লিঙ্কটি অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। তো চলো দেরি না করে আজকে আমরা ভিডিওর রিয়াকশন শুরু করি। লেটস প্লে। আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম আমার বেডে। আমার দুইটা বাচ্চা, একটা 5 বছরের আর একটা 1 ইয়ার প্লাস। নূরের গলা ধরে শুয়েছিল ওর বড় বাচ্চাটা, যে বাচ্চাটা আজকে স্তব্ধ হয়ে গেছে। 25শে মার্চের কারো রাত গল্পে বই পড়েছিলাম ছোটবেলায় যখন। ঠিক ওই রাতটা যেন আমার জীবনে নেমে এসেছিল আমার সন্তানদের জন্য। আমাদের দেখুন নূরের ওয়াইফ কিভাবে কান্না করতেছে, কান্না চোখ। হঠাৎ করে মেইন দরজা এবং আমাদের রুমের যখন দরজা ভাঙার শব্দ শুনে আমি শুধু ছোট বাচ্চাটাকে রেখে শুধুমাত্র দাঁড়িয়েছিলাম। এর মধ্যে দেখে আমার সামনে এসে অন্ধকার ঘর, অনেকগুলো লোক, তাদেরকে তখন তো আমি চিনতে পারতেছিলাম না। নূর উঠতে পারতেছিল না, বড় বাচ্চাটার গলাটা জড়িয়ে ধরেছিল। এর মধ্যে ওরা ঘরে ঢুকে সর্বোচ্চ মনে হয় 3 থেকে 4 মিনিট হবে। তো বারবার জিজ্ঞেস করতেছিলাম আপনারা কারা। এতটা মানে ভয়ঙ্কর আমার রাতের বর্ণনা হয়তো আমি দিতে পারতেছি না এই মুহূর্তে। 2 থেকে 3 মিনিটের মধ্যে ওকে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও শারীরিকভাবে অসুস্থ। ওই দিনই আমি একজন খুবই সাধারণ একজন স্কুল টিচার। আমি শারীরিকভাবে হয়তো কিছু ব্যক্তিগত কথা থাকে যা কখনো পাবলিকলি বলা যায় না, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। 7 মান্থ রানিং আমি প্রেগনেন্ট, আর আমার 2টা বাচ্চা এই জায়গায় থাকে, ওর বাবার কাছেই থাকে। আমি যেহেতু চাকরি করি, ইভেন আবার নিজে অসুস্থ এখন, যার কারণে ওদেরকে ক্যারি করে আমার জব করা সম্ভব হচ্ছিল না। তো বৃহস্পতিবার দিন আমি আমার থেকে যখন ছুটি নিয়ে নিজের ডক্টর দেখানোর জন্য আসি, শুক্রবার দিন এসে আমি নামি। তো আমার বলতে খুব কষ্ট হচ্ছে। তো ডক্টর তো দূরের কথা, আমার ছোট বাচ্চাটাও অসুস্থ। ওর যখন জন্মগতভাবেই ওর হার্টে 2টা পিডিএফ এবং এডিনোয়েড প্রবলেম আছে, যার কারণে ওর ওয়েট বাড়তেছে না। একটা বড় প্রবলেম। ডাক্তার দেখানো, আমার ডাক্তার দেখানো, দুটোর জন্যই আমি আর আশা এই জায়গায় ওকে রেখে গেছিলাম। খুবই দুঃখজনক গাইস। ওকে যখন নিজে শুধু আমরা চিৎকার করতেছিলাম যে আপনারা কারা, কেন নিয়ে যাচ্ছেন, তারা কিছুই বলতেছিল না। তোকে নিয়ে যাওয়ার পরে আমরা কি করব, হতভম্ব। আমাদের বাসার যতগুলো ফোন ছিল সবগুলো ফোন তারা নিয়ে যায়। আচ্ছা গাইস, এখানে একটু বলে রাখা ভালো, মানে সেদিন একটা রাতের ঘটনা সে বলতেছে। মানে রাতের মধ্যে হঠাৎ করে অনেকগুলো লোক তাদের বাসায় এসে নক করতেছে, মানে তাদের কাছে পরিচয় জানতে যাচ্ছে, বাট তারা পরিচয় দিচ্ছে না। তখন রাতে হঠাৎ করে এত মানে কি বলে দরজা ভেঙে ফেলছে এরকম হয়তো, দেন বিপি নূরকে নিয়ে চলে গেছে এরকম, মানে এরকমই সেটা, মানে সেই রাতের ঘটনা সে বলতেছে। এটা তোমাদের বলে রাখা ভালো। তো চলো আবার শুরু করি, দেখতে থাকি আমরা ভিডিওটি। ইভেন সিকিউরিটি গার্ডের যে নর্মাল ফোন সেটাও তার নিয়ে যাওয়া হয় ওই রাতে। তারপর ভোর রাত ওকে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আজান দিচ্ছিল। আমি রোডে পাগলের মতো দৌড়াচ্ছিলাম যে কারা নিয়ে যাচ্ছে। সেই 25শে মার্চের রাতের মতো এত ভয়ঙ্কর, এত বিভৎস, কতটা মর্মান্তিক গাইস। কিছু কথা আসলে বলতে আমার খুব কষ্ট হচ্ছে আজকে। আসলে বোঝা যাচ্ছে। হ্যাঁ, শুধু আমি জানতে চাচ্ছিলাম যে কেন নিয়ে যাচ্ছে। আবার বাচ্চাটা থরথর করে কান্না করতেছিল, বড় বাচ্চাটা ভয়ে সে কান্না করতে পারতেছিল না। ইভেন ওর সাথে তার আগেও একটা ইনসিডেন্ট আমাদের বাসায় ঘটে গেছিল। বললাম আমি যে ছেলেটা ছিল আমাদের বাসায়, তখনও আমাদের দরজা ভেঙে নিয়ে যায়। মানসিকভাবে ওর ট্রমা চলে যায়, ওর কথা বলো আর 5টা সাধারণ বাচ্চার মতো ওর লাইফটা এখন নেই। যাই হোক, তখন নিয়ে যাওয়া খুবই কষ্ট, মানে খুবই কষ্টদায়ক গাইস। ডিবি কার্যালয়ে যাই।
যায় মিন্টু রোডে 7টার দিকে। হুম হুম। ও জায়গায় খোঁজ করি যে কারা নিয়ে গেল, যেহেতু প্রশাসন হয়তো নিয়ে গেছে কিনা জানার জন্য টিভি হ্যাঁ হ্যাঁ কার্যালয়ে সেটাই। গেলাম। ওই জায়গা থেকে যেহেতু র্যাবের 2টা গাড়ি ছিল, র্যাব 3-এর, তো তার জন্য র্যাব 3-এ যায়। যখন ওর খোঁজ পাচ্ছিলাম না, তারপর বাধ্য হয়ে নিকটস্থ আমাদের হাতিরঝিল থানায় গেলাম। যেহেতু ওর খোঁজ মানে শুধুই ভয়ে ছিলাম যে আসলে ওকে আমরা ফেরত পাবো কিনা, জানি না, যেভাবে নিয়ে গেছে ওরা। আচ্ছা আচ্ছা গাইস। 2বার করে হাতিরঝিল থানা যায়, তারা বলে আমাদের কাছে কোনো তথ্য নেই। যে অনেক সময় কোনো এলাকায় মানে এরকম যদি করা হয় তাহলে নিকটস্থ থানাকে ইনভলভ করা হয়, তাদেরকে জানানো হয়। সো তাদের কাছে বারবার হ্যাঁ এটা যাওয়া, আসলে ঠিক। তারাও কোনো তথ্য দিচ্ছিল না। পাগলের মতো দাঁড়ে দাঁড়ে প্রত্যেকটা প্রশাসনের এসে ঘুরতেছিলাম। তো 20 তারিখ পার হয়ে আমরা 20 তারিখই আবার কোর্টে, যে অনেক সময় 24 ঘন্টা পরে প্রশাসন নিয়ে গেলে কোর্টে উঠানো হয়। তো ওই দিন তাকে কোর্টে আর উঠানো হয়নি। পরের দিন আবার সিএমএম কোর্টে গেলাম, এইভাবে জানতে পারলাম যে কোর্টে উঠানো হবে হয়তো। তো যখন কোর্টে গেলাম, আমি যেহেতু অসুস্থ, একা মুভ করতে পারতেছিলাম না, নূরের ছোট ভাইটি আমার আসলেই সঙ্গে ছিল। আসলেই। তো ওকেও ওই কোর্ট চত্বর থেকে ওকেও আবার ওরা ধরে নেয়। তো তারপর গাইস খুবই মর্মান্তিক, আবারও তাকে ধরে নেয় তোমার নূরের ছোট ভাইকে। হ্যাঁ ফ্যামিলির কারোকে দেখা করতে দেওয়া হয়নি, কি টর্চার করেছিল বা কি হয়েছিল কিছুই তখন জানতে পারিনি। আইনজীবীদের খুবই মাধ্যমে হতাশাজনক। জানতে পারি যে ওকে যখন কোর্টে উঠানো হয়, ও নিজ মুখে মহামান্য আদালতকে ওর উপরে ওই নিখোঁজ অবস্থায় যে শারীরিকভাবে টর্চার করা হয়েছিল, প্রত্যেকটা নির্যাতনের খুবই দুঃখজনক। মানে আঘাতের চিহ্ন সে নিজের টি শার্ট খুলে জজ সাহেবকে দেখিয়েছিলেন। কিন্তু তারপরেও তাকে আবার 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। তো শিট, খুবই দুঃখজনক গাইস। তো রিমান্ডে নিয়ে যাওয়ার পরে রিমান্ডের 5 দিন অতিবাহিত হওয়ার পরে গতকাল যখন কোর্টে উঠানো হয়, সে এক বিভৎস চিত্র। ও তো কোনো চোর ডাকাত নয়, ও তো কোনো খুনি নয়, ও তো কোনো জঙ্গি নয়, ও তো একজন ডাকসুর সাবেক ভিপি, ছাত্রদের হয়ে কথা বলছে। আর এতটুকু তো অধিকার আমাদের সংবিধান আমাদেরকে দিয়েছে। নিজে পায়ে হেঁটে মানে ও কোর্টে উঠতে পারেনি, পুলিশের কাঁধে ভর দিয়ে তারপরে ওকে এটা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে, মানে বিশেষ করে ইউটিউবে দেখতে পেয়েছি আমরা। পরে মানে আমি একটু দেখা করার সুযোগ পাই, তো তখন ও বলে যে এই রিমান্ডের 5টা দিন ওর উপরে যে অমানবিক মানে খুবই দুঃখজনক হয়েছে, যেটা বলতে মানে অমানবিক নির্যাতন করেছে গাইস, খুবই দুঃখজনক। তাও আবার 5 দিন। আমি জানি না অন্য কোথাও হয় কিনা, আমি শুনেছি রিমান্ডে মানে কতটা কষ্ট হলে মানে তার স্ত্রী দেখুন কতটা কান্না করতেছে দেখুন, খুবই দুঃখজনক। যেটা বলতে আজকে আমার হয়তো সন্তানদের সামনে ওরা এখনো জানে না। আমার বাচ্চাটা যখন আমি বের হই বাসা থেকে, বারবার জিজ্ঞেস করে, মা তুমি বাইরে যাচ্ছ কেন, তুমি আমার বাবাকে নিয়ে আসতেছো না, বাবাকে ফোন দাও। কারণ ওকে খুবই দুঃখজনক। ও ঘুমোতে পারে না, ওর বাবার কাছে ও যেহেতু থাকে, ওকে গোসল করায় দেয়, খাইয়ে দেয়। জানি না ও সন্তান হিসেবে কি রকম, হাজবেন্ড হিসেবে কি রকম, বাট ওর সন্তানদের জন্য সর্বোচ্চটুকু ও করে। তো ও যখন বারবার বলে আমার কাছে জানতে চায়, বাবাকে ফোন দাও, বাবা কেন আসে না, এই উত্তরগুলো আমার কাছে নেই। আমি কি বলবো, এখনো জানে না। ওর সামনে দেখুন কতটা মর্মান্তিক হলে দেখুন, মানে সে কান্না করতেছে সংবাদ সম্মেলনে, দেখুন আপনারাই। দেশের বাইরে ও জানে যে দেশে গেছে, খুবই দুঃখজনক। সে অপেক্ষা করে ও। তো যখন ও বলতেছিল ওই রিমান্ডের অবস্থায় ওর পা দুটো ঝুলায় উপরের দিকে, তারপর আরে মানে শারীরিকভাবে যত নির্যাতন আছে, খুবই দুঃখজনক গাইস। সেটা স্লো পয়জনিং কিনা জানি না, শিট, শক দেওয়া হচ্ছে। মাই গড, ইলেকট্রিক শক। মানে এতটা অসহ্য যন্ত্রণা যেটা সহ্য করতে না পেরে অনেক 3-4 বার জায়গায় সেন্সলেস হয়ে গিয়েছিল। ওর সাথে কি হয়েছে নিজেও বলতে পারে। খুবই দুঃখজনক গাইস, খুবই দুঃখজনক। অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝা। এখানে আবার অ্যাড চলে আসলো গাইস, একটু ওয়েট করি আমরা। হ্যাঁ আওয়াজ আসছে। তো তারপরে মহামান্য আদালতকে এটা বলা হয় যে ওকে অন্তত চিকিৎসার, মানে একটা মানুষ এতটা শারীরিকভাবে নির্যাতন, তো
তো ওই জায়গাটায় ভয় পাচ্ছি যে আমার স্বামীকে অন্তত এই জায়গাটা একটু চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হয়। ও যেন হ্যাঁ, সুস্থ আসলে এটা চিকিৎসাটা খুবই পায়। দরকার। আর বারবার যদি এরকম একটা মানুষকে রিমান্ডে নিয়ে এরকম নির্যাতন করা হয়, ও তো কোনো অন্যায় করেনি, ও তো কোনো অপরাধ করেনি, ও তো কোনো ভাঙচুরের সাথে জড়িত নয়, ও শুধু নৈতিকভাবে ও তো ওই ডাকসু থেকে উঠে আসছে, ওই ছাত্র আন্দোলন থেকে 2018 ছাত্র আন্দোলন নেতৃত্ব ও দিয়েছিল, সেই জায়গা থেকে ও একটু হয়তো সাপোর্ট মানে নৈতিকভাবে সে সাপোর্ট করছে ছাত্রদের এই আন্দোলনটা, বাট ও তো এই সন্ত্রাসী আচ্ছা, আচ্ছা, কার্যক্রমের সাথে guys। কোনোভাবে জড়িত না। বাট ওকে বারবার ওই জায়গায় বুঝতে স্বীকারোক্তি পারলাম। নেওয়ার চেষ্টা করা হচ্ছে যে ও এইগুলার সাথে জড়িত, মানে মিথ্যা মামলা দিয়ে ওকে বারবার। আর এটার মানে বলা হচ্ছে যে ও নাকি নির্বাচনে যায়নি কেন, ও কেন বিভিন্ন দেশে বিভিন্ন এম্বাসিতে যায়, যেহেতু ও এক ডাকসুর সাবেক মানে? মন্ত্রী, আর গাইস নির্বাচনে যায় না দেখে কি মানে কি বলে এরকম কোন অত্যাচার করতেছে, মানে আসলে কি বুঝলাম না কিছু। মানে সে নির্বাচনে যায় নাই বাট কোনো এম্বাসিটিতে গেছে বলেই কি তার উপর এরকম অত্যাচার? তো চলুন আবার শুরু করা যাক। প্রধান হিসেবে বিভিন্ন রাজনৈতিক দল, বিরোধী দল, তারা তো প্রত্যেকটা এম্বাসিতে তাদেরকে ইনভাইট করলে তারা তো যায়, সে জায়গায় মানে করে, এটা তো তার কোনো হ্যাঁ, এটা তো অপরাধ ঠিক। না। বাট কেন জানি না, এটা তো ঠিক। এগুলো আমার কাছে নেই। আহ, তো খুবই আপনাদের দুঃখজনক মাধ্যমে গাইস। শুধু এতটুকুই আমি বলতে চাই, আমার স্বামীর উপরে যেন এই নির্যাতনগুলো বন্ধ করা হয়। ও তো কোনো অপরাধ মানে আর আমার কতটা কষ্ট পেলে দেখুন আমার কান্না মানে করতেছে একজন স্ত্রী, লাইফের এই খুবই সময়গুলো দুঃখজনক। যেন কেড়ে নেওয়া না আবার ছোট হয়, ছোট যেন বাচ্চাও আছে তার। মানে আমার সন্তানরা, বিশেষ করে আমার বড় বাচ্চাটা যখন স্কুলে যায়, হয়তো স্কুলে ও জায়গায় ওর ওই যে এর আগে কয়েকটা ঘটনা ওর লাইফে ঘটে গেছে, আর পাঁচটা সাধারণ বাচ্চা যেভাবে বড় হয় ওদেরও তো অধিকার আছে সেই সাধারণভাবে ও বড় হওয়ার। শিট। কিন্তু সেটা তো এর একটা বাচ্চা আসলেই। বা একটা মানুষের লাইফ থেকে কেড়ে নেওয়ার অধিকার তো কারণ নাই। তাহলে কি এই দেশে এটা আসলে জন্মগ্রহণ ঠিক বলছেন করাটাই আপু। কি আমাদের পাপ হয়ে গেছে? জানি না। আহ, তো আমি শুধু খুবই এতটুকু দুঃখজনক। অনুরোধ করব, আপনাদের মাধ্যমে বা উপর মহলে যারা আছেন, বোনের শারীরিক নির্যাতনটা আপনারা বন্ধ করুন। হুম, ও যেন রাজনীতি আমার দরকার নেই, আমার রাজনীতি করতে হবে না, কারণ আমি হ্যাঁ হ্যাঁ আসলে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা নুরও তাই। আমাদের খুব চাওয়া পাওয়ার কিছু নেই। হয়তো নৈতিক জায়গা থেকে ওর মনে হচ্ছে দেশের রাজনীতি মানে সে জায়গা থেকে কথা বলছে, হয়তো সে কথাটা কি মানে খুব অন্যায় কিছু তো ও বলেনি। হ্যাঁ সেটাও ঠিক। মিথ্যা এই জিনিসগুলা দিয়ে একটা মানুষের জীবনটাকে, তার পরিবারটাকে ধ্বংস করে দিবেন না আপনারা। আহ, খুবই দুঃখজনক। আবার ছোট বাচ্চাটা খুবই অসুস্থ, ওর বারবার ট্রিটমেন্ট দরকার হয়, ফলো আপের দরকার হয়। শিট। একটা বাবা ছাড়া ট্রিটমেন্ট মানে কতটা যে মধ্যবিত্ত মানে ফ্যামিলিতে মানে যারা আছেন তারা আপনারা আসলে বুঝতে পারবেন, এটা আসলেই দুঃখজনক। রাগ করো না, আমি একটু আমার বাবাকে বেশি ভালোবাসি। এই জিনিসগুলো ওই যে আমার ওটা দেখে বেবি বড় খুবই বাচ্চা দেখা কষ্ট যাচ্ছে হচ্ছে। আর ওটা ছোট ঘুমায় না, বাচ্চা। বাবা কখন আসবে প্রতিদিন ওর অপেক্ষা, যারা যতটাই হোক খুব রাত জাগে হ্যাঁ, হ্যাঁ। ওর বাবার জন্য। বাবা যখন আসবে তখন সে ঘুমাবে বাবার সাথে। খুবই দুঃখজনক। আপনাদের কাছে মাধ্যমে শুধু আমার করজোর অনুরোধ, প্রয়োজনে ও রাজনীতি করতে আমার হাজবেন্ডকে আমি দিব না, শুধু আমাদের কাছে ফেরত দেওয়া হোক ওকে। ও তো কোনো অন্যায় করেনি, সেটাই করেন আপু। করেনি। যদি রাজনীতি করে না করে যদি সে ভালো থাকে এটাই চাওয়া, এটাই করেন, এটাই বেটার হবে। চিকিৎসার ব্যবস্থাটুকু করা হয়, ওকে যেন একটা চিকিৎসা সেবাটা হ্যাঁ, হ্যাঁ। দেওয়া হয়। ওকে বারবার এটা মেবি বড় মেয়ে, তার বড় সন্তান। এটাই হচ্ছে তারা দেখুন বারবার কতটা বলছে, মায়াবী বারবার তাকে নির্বাচনে চেহারা, নেওয়ার খুবই চেষ্টা কষ্ট করে, লাগতেছে সে যায়নি গাইস। কেন, সে এম্বাসিতে যায় কেন? সো এই জিনিসগুলোকে আচ্ছা আচ্ছা, নির্বাচনে না যাওয়ার কারণে যদি এরকম মানবিক অত্যাচার করে এটা আসলে খুবই দুঃখজনক। এম্বাসিটিতে যায় এটা স্বাভাবিক, যেতেই পারে যদি সে যেহেতু নেতা। বাট নির্বাচনে না যাওয়ার জন্য এটা এরকম হবে, এটা আসলেই দুঃখজনক গাইস। আপনারাই বলেন। বলার নেই, শুধু ওর উপরে নির্যাতনটা বন্ধ করা হোক, ওকে হ্যাঁ, আমাদের কাছে সেটাই। ফেরত দেওয়া হোক। আমার সন্তান আমাদের জীবন থেকে এই সময়গুলো কেড়ে না নেওয়া হোক। আমার সন্তানদের স্বাভাবিক লাইফটা যেন আর পাঁচটা বাচ্চার মতো যেন ওরা বড় হতে সেটাই, পারে। সেটাই, সেটাই। ওদের যেন এই মানসিক ট্রমার মধ্যে দিয়ে ওকে আর যেন না যেতে হয়। খুবই দুঃখজনক গাইস, খুবই দুঃখজনক। কতটা কষ্ট পেলে এরকম ভাবে কান্না করে দেখুন। এই সেই আসলেই। মোল্লাকে যখন ধরে নেওয়া হয় ও পুরাই মানে ভেঙে পড়ে। ও পুলিশ দেখলে এতটা
পুলিশের কাছে যেত না, যদি একটা গাড়ির শব্দ শুনে বাইরে বের হয় সে দৌড়ে চলে আসে। পুলিশ যেন ওর কাছে একটা আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। একটা বাচ্চার জন্য যখন একটা আসলেই। পুলিশ সম্পর্কে এইরকম ধারণা নিয়ে সে বড় হবে, এটা খুবই দুঃখজনক গাইস। টিচাররাও বলে ওরা 5টা বাচ্চার মধ্যে সবার সাথে মিশতে পারে, ওর ভিতরে যে একটা আতঙ্ক ঢুকে গেছে সেটা ও মানে সে জায়গায় তোকে আমি সাইকোলজিক্যাল কাউন্সিলিংও করানোর জন্য আমি ওকে ডক্টর দেখাচ্ছিলাম, তারপরে অনেকটা ইমপ্রুভ হচ্ছিল। এর মধ্যে আবার এই ইনসিডেন্ট, জানি না ওকে আমি আবার স্বাভাবিক লাইফটা ওর ফেরত দিতে পারবো কিনা। তো আপনাদের মাধ্যমে আমি শুধু আল্লাহ সহায় হোক অনুরোধ আপনার করতেছি, উপর। আমার হাজবেন্ডের উপরে এই নির্যাতনটা যেন বন্ধ করা হয়, এই নির্যাতনটা শুধু হ্যাঁ, বন্ধ হ্যাঁ, করে সেটাই, ওকে আমাদের সেটাই। কাছে আমাদের কতটা মর্মান্তিক গাইস, খুবই দুঃখজনক। আমি আর কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে এখন, বিশেষ করে আমার আসলে আপু সন্তান তো বুঝতে পারতাছি, চোখের হ্যাঁ। দিকে তাকে, আর আমার আহ আহ, অনেক কথা খুবই শুনে মায়া থাকে, হচ্ছে গাইস, এই দেখুন। অবস্থায় একটা মানুষ গেলে তার উপরে যে শারীরিক মানসিক এখন আমার অবস্থা আমি জানি না, আমার আরেকজনকে আমি সুস্থ স্বাভাবিকভাবে পৃথিবীতে আনতে পারবো কিনা সেটাও আমার শঙ্কা। আমার আল্লাহ, নিজের মানে আল্লাহ তুমি ডায়াবেটিস, সহায় হও। ডায়াবেটিস ইনসুলিন নিতে হয়, তো এই আহারে। দৌড়াদৌড়ি মানে ওকে এখন একটা মানে কোটপাড়ায় যাওয়া বা জেলখানায় যাওয়া একটু খোঁজ নেওয়ার মতো একটা মানুষও আমাদের এখন নেই। ছোট ভাইটা ছিল, ওকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু। খুবই এখন এই দুঃখজনক। সম্পর্কে আমার শ্বশুর নূরের বাবা একটু বলবেন। তো আপনাদের মাধ্যমে আমার শুধুই অনুরোধ যেন একটু মানে করা হয়, যেন উপর মহল যারা আছেন ওর উপরে এই নির্যাতনটা যেন আপনারা আর না করেন, ওর চিকিৎসার ব্যবস্থাটুকু করে দিন। হ্যাঁ হ্যাঁ, সেটাই হোক, সেটাই হোক, সেটাই হোক গাইস। খুবই মর্মান্তিক ঘটনা, মানে আসলে এই বিপি নূর ওনাকে হয়তো মানে ধরে নিয়ে গেছে। আর এই মুহূর্তে আমার আর তার দুটো মানে কি বলে ছোট ছোট দুটো বাচ্চা আছে, আর অনাগত সন্তান তো আসবেই। তো যাই হোক, তার বাচ্চার জন্য আসলে খুবই দুঃখজনক। মানে মানে এরকম মানে ছোট ছোট বাচ্চা কি বলে তার বাবার মানে বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, এটা আসলে খুবই দুঃখজনক। আর যদি সেটা নির্বাচনে না যাওয়ার জন্য হয় তাহলে এটা আসলে মানে এরকম যদি ঘটনা করা মানে হয়ে থাকে তাহলে এটা আসলে দুঃখজনক, কারণ সে নির্বাচনে যাচ্ছে না, কারণ এটা তার ব্যক্তিগত ব্যাপার। এর জন্য এরকমভাবে মানবিক অত্যাচার বা এরকমভাবে কি বলো রিমান্ডে নিয়ে এরকম 5 দিন টানা অত্যাচার করা, এটা আসলে ঠিক না। যাই হোক, এটা মানে কি বলো উপরওয়ালা হাতে ছেড়ে দিলাম, এই আর কি। আর কি বলার, আপনারা অবশ্যই ভিডিওটি দেখেছেন, কারণ দেখে আসলে বুঝতে পারছেন যে আসলে আমিও কি বলবো বুঝতে পারতেছি না। আপনারাই কমেন্ট করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর না ভালো লাগলে অবশ্যই একটা ডিসলাইক করে দিন, তারপর একটা মানে লাইক করেন বা ডিসলাইক করেন, আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকেন, মানে পাশেই থাকেন। ধন্যবাদ।